ভারতের উত্তরে অবস্থিত হিমাচল প্রদেশ অনেক বাঙালির কাছেই সবসময় একটা পছন্দের জায়গা। এই হিমাচল প্রদেশ পাহাড় ঘোরা মানেই আমাদের মনের মধ্যে দার্জিলিং, সিকিম সহ অন্যান্য রাজ্যের সাথে আর একটা রাজ্যের নাম মাথায় আসে, যেটা হলো হিমাচল প্রদেশ। সৌন্দর্যের মান কোনো অংশে কম নয়। যেমন পাহাড়ের আকৃতি, তেমন নদীর জলের কলকল শব্দ। যেমন সবুজে ঘেরা জঙ্গল, তেমনি স্নোফল হয়ে জঙ্গলের রং পরিবর্তন করে সাজিয়ে দেয় প্রকৃতি এখানে। সেই জন্য অনেকদিন পর আবার আপনাদের কাছে নিয়ে চলে এলাম একটা ট্যুর প্ল্যানের গল্প নিয়ে। এবারে ট্যুর প্ল্যানের গল্পে থাকছে হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহর, আবার গ্রাম, আবার বলতে পারেন অফবিট। আর সেটা হচ্ছে 7 রাত 8 দিনের ডালহৌসি ধর্মশালা ট্যুর প্ল্যান। যে কোনো ট্যুর প্ল্যানেরই প্রথম প্রশ্ন থাকে, আমরা যাব কিভাবে? ডালহৌসি বা ধর্মশালা যাওয়ার জন্য অনেক অপশন আছে, মানে অনেকভাবেই আপনারা এখানে ঘুরতে পারেন। অনেকে এই ডালহৌসি ধর্মশালা ট্যুরটা শুরু করেন অমৃতসর থেকে, আবার অনেকে করেন কি ডালহৌসি ধর্মশালা ঘুরে অমৃতসর হয়ে ব্যাক করেন, আবার অনেকে যায় সিমলা, মানালি, তার সাথে ডালহৌসি ধর্মশালা। তবে আমি ঘুরেছিলাম শুধুমাত্র ডালহৌসি এবং ধর্মশালা, আর যাত্রা শুরু করেছিলাম পাঠানকোট স্টেশন থেকে আর শেষ করেছিলাম কালকা স্টেশন থেকে। ডালহৌসি পৌঁছানোর জন্য সবচেয়ে কাছের রেল স্টেশন পাঠানকোট জংশন বা পাঠানকোট ক্যান্টনমেন্ট। দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আপনারা যাত্রা শুরু করতে পারেন। কলকাতা থেকে ডাইরেক্ট পাঠানকোট যাওয়ার জন্য দুটো ট্রেন আছে। ট্রেনের ডিটেলস এখন আপনাদের স্ক্রিনে। এছাড়া আপনারা দিল্লি থেকেও ট্রেন চেঞ্জ করে যেতে পারেন আপনাদের সুবিধা মতো। আবার যদি ফ্লাইটে যেতে চান তাহলে কলকাতা থেকে দিল্লি, আবার দিল্লি থেকে কাংড়া এয়ারপোর্টে আসতে পারেন। তবে খরচ বাঁচাতে গেলে কিন্তু ট্রেনেই আসতে হবে। যদি ট্রেনে করে আসেন তাহলে পাঠানকোট তো পৌঁছালেন। পাঠানকোট থেকে ডালহৌসি কিভাবে যাবেন? পাঠানকোট থেকে ডালহৌসির দূরত্ব প্রায় 87 কিলোমিটার মতো। পাঠানকোট থেকে আপনারা বাসে করে চাম্বা, আবার চাম্বা থেকে ডালহৌসি যেতে পারেন। আবার পাঠানকোট থেকে ডাইরেক্ট বাস সার্ভিস আছে ডালহৌসি যাওয়ার জন্য, অথবা গাড়ি রিজার্ভ করেও আপনারা যেতে পারেন। স্টেশনের বাইরে গাড়ি রিজার্ভ করার অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে এসে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এই যে এটা পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরে। ট্যাক্সি স্ট্যান্ড থেকেও আপনারা ট্যাক্সি করে যেতে পারবেন। আমার মতে গাড়ি রিজার্ভ করে যাওয়াই ভালো, তাহলে আপনারা ভালোভাবে ঘুরতে ঘুরতে ডালহৌসি পৌঁছে যাবেন। আমি গাড়ি রিজার্ভ করেছিলাম ট্যুর পিকার্সের থেকে। ট্যুর পিকার্স একটা ট্রাভেল এজেন্ট গ্রুপ, তবে ট্যুর পিকার্স প্যাকেজ ট্যুর করিয়ে থাকেন হিমাচল আবার কাশ্মীরের মতো জায়গা। আপনারা যদি প্যাকেজ ট্যুর করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ট্যুর পিকার্সের সাথে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর ট্যুর পিকার্সের গাড়িতে করে আমরা কিভাবে ঘুরেছিলাম আর কতটা ভালোভাবে সবকিছু দেখতে পেয়েছিলাম, সেই সব বিশদে আপনাদের এর আগেই জানিয়েছি আমার ডালহৌসি ধর্মশালা ভ্রমণের সিরিজে। ডালহৌসি ট্যুরের সিরিজের প্লেলিস্টের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের জানতে এবং বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। এর পরের প্রশ্ন হলো, হোটেল কোথায় বুক করব? ডালহৌসিতে ছোট বড় অনেক হোটেল আছে, তবে আপনার সুবিধা মতো আপনারা হোটেল বুক করতে পারেন ডালহৌসির বাস স্ট্যান্ডের কাছে বা গান্ধী চকের কাছে, অথবা চাইলে সুভাষ চকের কাছেও হোটেল বুক করতে পারেন। ডালহৌসি মল বলতে বোঝায় গান্ধী চক, তাই সেখানে হোটেল নিলে দাম একটু বেশি হতে পারে। আর যদি বাস স্ট্যান্ডের কাছে থাকেন তাহলে বাস স্ট্যান্ড থেকে সুভাষ চক এবং গান্ধী চক একটু দূরে হবে। আমরা হোটেল বুক করেছিলাম হিমাচল ট্যুরিজমের হোটেল গীতাঞ্জলি। ভাড়া নিয়েছিল 1600 টাকা প্রতি রাত। হোটেল গীতাঞ্জলি থেকে সুভাষ চক 500 মিটার এবং গান্ধী চক 900 মিটার মতো দূরে। পায়ে হেঁটেই আমরা গান্ধী চক গিয়েছিলাম ঘুরে দেখতে। হোটেল গীতাঞ্জলি ছাড়াও হিমাচল ট্যুরিজমের আরো অনেক হোটেল আছে, লোকেশন দেখে বুক করতে পারেন। প্রধানত হিমাচল ট্যুরিজমের হোটেল অনলাইনে বুকিং হয়ে থাকে। বুকিং এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেলের বিষয়ে আর একটা কথা বলবো আপনাদের, হোটেল আপনারা অনলাইন না করে ওখানে গিয়েও অফলাইনে বুক করতে পারেন, তবে কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করবে। কারণ স্নোফলসের সময়ে এখানে হোটেল পাওয়া একটু চাপ হয়ে যায়, যেমন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এবার আসবে
প্রধান প্রশ্ন, মানে কোথায় কোথায় ঘুরবো আর কি কি দেখবো। যেহেতু এই ট্যুর প্ল্যানটা আমি পাঠানকোটকে স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরে আপনাদের সাথে শেয়ার করছি, তাই প্রথম দিন কি কি ঘুরে দেখতে পারেন সেটা অনেকটা নির্ভর করবে আপনারা পাঠানকোট কখন এসে পৌঁছাচ্ছেন তার উপর। পাঠানকোট থেকে ডালহৌসি পৌঁছাতে প্রায় 4 ঘন্টা মতো লেগে যাবে। তারপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে পারেন, অথবা ডালহৌসি পৌঁছানোর সময় রাস্তাতেই লাঞ্চ করে নিতে পারেন। যদি সবকিছু আপনাদের বিকেলের মধ্যে হয়ে যায় তাহলে আপনারা প্রথম দিন ঘুরে দেখতে পারেন গান্ধী চক। গান্ধী চককে যেহেতু ডালহৌসির মল বলা হয়, তাই এই জায়গাটা অনেকটা জমজমাট। তাই প্রথম দিন সন্ধ্যাটা আপনারা এখানেই কাটাতে পারেন। এখানে কেনাকাটার জন্য দুটো মার্কেট পাবেন, একটা তিব্বতী মার্কেট আর একটা লোকাল মার্কেট। এছাড়া স্ট্রিট ফুডেরও অনেক অপশন পাবেন এই গান্ধী চকে। আর নাম করা ডালহৌসি ক্যাফেতেও বিকেলের স্ন্যাক্সটা এখানে আপনারা করে নিতে পারেন। পরের দিন সাইট সিন করার জন্য এখানে ডালহৌসির ঠিক গান্ধী চকের সামনেই আপনারা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন। গাড়ি যদি বুকিং না থাকে তো সাইট সিনের জন্য সেখান থেকেও গাড়ি বুকিং করতে পারেন। তবে শীতের জিনিস থেকে শুরু করে খাবারের জিনিস সবকিছুরই আমার একটু দাম বেশি লেগেছিল এইখানে। এখানে একটা কথা বলি আপনাদের, আমি এখানে মল শব্দটা ব্যবহার করেছি, আবার অনেকে ম্যালও বলে থাকেন। ম্যাল কথাটা ঠিক নাকি মল কথাটা ঠিক, সেই কন্ট্রোভার্সিতে না গিয়ে আমি মল শব্দটাই ব্যবহার করলাম। গান্ধী চকে সময় কাটিয়ে আপনারা হোটেলে ফিরে আসুন। ডিনার আপনারা যে হোটেলে থাকছেন সেখানে তো পেয়েই যাবেন, অথবা গান্ধী চকেও আপনারা রেস্টুরেন্ট এবং হোটেল পাবেন, সেখান থেকেও ডিনার করে আসতে পারেন। দ্বিতীয় দিনে আপনারা ঘুরে দেখবেন ডালহৌসির লোকাল সাইট সিন। সকালে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিন ঘুরতে। ডালহৌসির লোকাল সাইট সিনের মধ্যে পড়ে রক গার্ডেন, জলপামাতা টেম্পল, সুভাষ চক, সেন্ট ফ্রান্সিস চার্চ, পঞ্চকুলা ওয়াটারফলস, গান্ধী চক। এই এতগুলো অপশন আপনারা ঘুরে দেখতে পারেন ডালহৌসির লোকাল সাইট সিনের মধ্যে। দ্বিতীয় দিন আপনারা শুরু করতে পারেন পঞ্চকুলা ওয়াটারফলস থেকে, কারণ এটা গান্ধী চক পার করে আপনাদের যেতে হবে। গান্ধী চক দেখা থাকলে সেটা স্কিপ করে ওয়াটারফলসটা দেখে নেবেন। পঞ্চকুলা ওয়াটারফলসে যাওয়ার জন্য আপনাদের রাস্তা থেকে কিছুটা হেঁটে উঠতে হবে, তবে এখানে কোনো এন্ট্রি ফি নেই। শীতকালে ওয়াটারফলসের জল সেরকম ছিল না, তবে লোকাল লোকেদের কথায় বর্ষাকালে জলের পরিমাণ বেশিই থাকে। সেই সময় এই ওয়াটারফলসকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর সেই সময় এখানে পর্যটকের সংখ্যাও বেশিই থাকে। ওয়াটারফলস দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন একদম সুভাষ চকে। এই সুভাষ চকের পাশেই রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এই দুটো আপনারা একই সাথে দেখে নিতে পারবেন। গান্ধী চক যতটা জমজমাট আপনারা দেখেছেন, সুভাষ চক কিন্তু প্রকৃতিগত দিক থেকে ততটাই সুন্দর। এখান থেকে আপনারা ডালহৌসির ভ্যালি ভিউটা ভালোভাবে দেখতে পাবেন। আর এখানে আই লাভ ডালহৌসি লেখার সামনে কিন্তু দাঁড়িয়ে ফটো তুলতে ভুলবেন না, নইলে কিন্তু স্মৃতিটা মিস করে যাবেন। আর এর পাশেই যেহেতু রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ, সেটাও ঘুরে দেখে নিতে পারেন। তবে আমরা সেই চার্চে যাইনি। এরপরে আপনারা রাস্তায় লাঞ্চ করে নিতে পারেন। রাস্তায় অনেক ছোটখাটো ধাবা এবং রেস্টুরেন্ট এবং হোটেল পেয়ে যাবেন, তবে কোনটা ভালো হবে সেটা আপনারা দেখে বুঝে তবেই সেখানে খাবেন। আমরা সেদিন লাঞ্চ স্কিপ করেছিলাম, কারণ ব্রেকফাস্ট আমরা দেরি করে করেছিলাম। লাঞ্চ করা হয়ে গেলে আপনারা দেখে নিতে পারেন রক গার্ডেন। তবে এই রক গার্ডেনটা আমার ভালো লাগেনি, কারণ রক গার্ডেনে রকেট দেখা তো পাবেন, তবে গার্ডেন সেরকম ছিল না। তবুও এটা সাইট সিনের মধ্যে পড়ে। এই রক গার্ডেনে কোনো এন্ট্রি ফি নেই, তবে একটা জিনিস ভালো লাগলো, সেটা এখান থেকে সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ পাবেন আপনারা, কারণ ডালহৌসি ফেমাস হয়েছে সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ এবং শীতকালে স্নোফলসের জন্য। রক গার্ডেন দেখা হয়ে গেলে আপনারা দেখে নেবেন জলপামাতা টেম্পল। রক গার্ডেনের ঠিক অপোজিটেই রয়েছে এই জলপামাতা টেম্পল। তবে আমরা এই মন্দিরে যখন পৌঁছেছিলাম তখন বিকেল হয়ে যাওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করতে পারিনি। দূর থেকেই মায়ের দর্শন করেছিলাম। আর মন্দিরের পাশেই এখানে একটা বজরংবলীর বড় মূর্তি রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। আর তার সাথে এখান থেকেও আপনারা ল্যান্ডস্কেপের ভিউটা ভালোভাবেই দেখতে পাবেন। এবারে আপনাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন আসবে যে
এই কটা স্পট দেখতে দেখতে বিকেল হয়ে গেল? না, আসল ঘটনা কিন্তু অন্য। এখানেই আছে ডালহৌসি সাইট সিনের একটা টুইস্ট। কারণ আমরা লোকাল সাইট সিনের সাথে আরো দুটো স্পট অ্যাড করেছিলাম, চামেরা লেক এবং ভালাই মাতা টেম্পল। এই দুটো স্পট দেখতে সচরাচর কেউ যায় না, তবে আমি বলবো এই দুটো স্পট অবশ্যই যাবেন, কারণ লোকাল সাইট সিন দেখে আপনাদের হাতে অনেকটাই সময় বাঁচবে। তাই এই সময় আপনারা এই দুটো স্পট দেখে নিতে পারবেন। চামেরা লেক ডালহৌসি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আর ভালাই মাতা টেম্পল চামেরা লেক পার করে যেতে হবে আরো 8 কিলোমিটার। তবে এই দুটো স্পট অ্যাড করলে হয়তো আপনাদের গাড়ি ভাড়া এক্সট্রা কিছু দিতে হতে পারে, সেটা আপনারা ভালোভাবে ড্রাইভারের সাথে কথা বলে ঠিক করবেন। দ্বিতীয় দিনে এই সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা আপনারা কি কি দেখবেন তার উপর নির্ভর করছে। তবে লোকাল সাইট সিন করার জন্য ছোট গাড়ির ভাড়া স্টার্টিং হয় 2500 অথবা কখনো কখনো 3000 টাকা থেকে। তবে আমাদের গাড়ি 7 রাত 8 দিনের জন্য ফুল বুকিং করেছিলাম ট্যুর পিকার্সের থেকে, ইনক্লুডিং অল পার্কিং এবং টোল ট্যাক্স নিয়ে। ডালহৌসিতে আমরা কিভাবে ঘুরেছিলাম আর কিরকম ভাবে সাইট সিনগুলো দেখেছিলাম সেই সব বিষয়ে বিশদে এর আগে আপনাদের দেখিয়েছি, প্লেলিস্টের লিংক থেকে দেখে নিতে পারেন। এবারে আসবো তৃতীয় দিনের কথায়। তৃতীয় দিন আপনারা ঘুরে দেখবেন চম্বা ডিস্ট্রিক্টেরই আর একটা বিখ্যাত জায়গা খাজিয়ার। খাজিয়ার না গেলে কিন্তু এই ভ্রমণ সম্পূর্ণ অসম্পূর্ণ। খাজিয়ার ডালহৌসি থেকে বেশি দূরে নয়, মাত্র 25 কিলোমিটার মতো। সেই জন্য আপনারা খাজিয়ারে গিয়ে থাকতেও পারেন, অথবা ডালহৌসিতে থেকে খাজিয়ার ঘুরে সব সাইট সিন করে আবার ফিরে আসতে পারেন ডালহৌসি। তবে আমার মতে একদিন খাজিয়ারে থাকুন। আমরা যেদিন ডালহৌসি থেকে খাজিয়ার যাব সেদিন ডালহৌসিতে খুবই স্নোফল চালু হয়ে গেছিল, সেই জন্য সেদিন ডালহৌসি থেকে খাজিয়ার যাওয়ার মেন রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আমরা সেদিন আর খাজিয়ার যেতে পারিনি। একটা কথা মাথায় রাখবেন, খাজিয়ার পৌঁছানোর আগে যদি হেভি স্নোফল হয়ে যায় তাহলে খাজিয়ারের মেন রাস্তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসন থেকে। তবে চম্বা হয়ে আপনারা যেতে পারবেন, কিন্তু সেটার ডিস্টেন্স অনেকটা বেশি হবে। খাজিয়ারের সাইট সিনের বিষয়ে আপনাদের বলবো, খাজিয়ার গেলে আপনারা দেখে নিতে পারেন বিজিস পার্ক, গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, কালাটপ ভিউ পয়েন্ট, খাজিনাথ টেম্পল, জগদম্বা টেম্পল, চামুন্ডা দেবী টেম্পল এবং লক্ষ্মীনারায়ণ টেম্পল। তবে চামুন্ডা দেবী টেম্পল এবং লক্ষ্মীনারায়ণ টেম্পল একটু দূরে। এই দুটো মন্দির দেখতে গেলে আপনারা ড্রাইভারের সাথে আগে থেকে কথা বলে নেবেন, কারণ দূর হওয়ার জন্য ড্রাইভার এখানে আপনাদের নাও নিয়ে যেতে পারে। তবে দুঃখের বিষয়, আমরা যেতে না পারার জন্য এই সব কিছুই মিস করেছিলাম। আর একটা কথা হচ্ছে, কালাটপ ভিউ পয়েন্ট দেখার জন্য আপনারা যে গাড়িতে ঘুরছেন সেই গাড়ি কিন্তু যাবে না। কালাটপ ভিউ পয়েন্টের আগে আপনাদের ওখানকারই গাড়ি নিতে হবে। সেই গাড়ি ভাড়া পড়তে পারে 300 থেকে 400 টাকা মতো। এবারে বলি খাজিয়ারের হোটেলের বিষয়। খাজিয়ারে হোটেল অনেক আছে, তবে পপুলার প্লেস হওয়ার জন্য এই হোটেলের ভাড়া সবসময় বেশি থাকে এখানে। হিমাচল ট্যুরিজমের এখানে একটা হোটেল আছে যেটা একদমই খাজিয়ারের মেন স্পটের ওপর, মানে যার জন্য আমরা খাজিয়ার গিয়ে থাকি। তবে হিমাচল ট্যুরিজমের সেই হোটেলের সর্বনিম্ন ভাড়া ডিসেম্বর 2024-এ ছিল 2800 টাকা প্রতি রাত। এছাড়া অনলাইনেও আপনারা অনেক হোটেল পাবেন, সেখান থেকেও হোটেল বুক করে আসতে পারেন। আমরা খাজিয়ার সেদিন যেতে পারিনি, তাই ডালহৌসির নিচে বাণীক্ষেত নামক একটা জায়গায় হোটেল নিয়েই ছিলাম। তৃতীয় দিনটা আপনারা খাজিয়ারে কাটিয়ে পরের দিন সকালে অর্থাৎ চতুর্থ দিনে আপনারা বেরিয়ে পড়ুন ধর্মশালার উদ্দেশ্যে। খাজিয়ার থেকে ধর্মশালা যাওয়ার সময় আপনারা জোত পাস হয়ে যেতে পারেন, তাহলে যেমন আপনাদের একটা স্পট কভার হবে, তেমনি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে ধর্মশালা পৌঁছতে পারবেন। খাজিয়ার থেকে ধর্মশালার দূরত্ব মোটামুটি 120 কিলোমিটার মতন হবে, তবে সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা মতো। কারণ প্রথমে আপনারা পাহাড় থেকে নেমে সমতলে আসবেন, আবার সমতল থেকে পাহাড়ে উঠবেন। এখানে আপনারা চম্বা ডিস্ট্রিক্ট ছেড়ে চলে যাবেন কাংড়া ডিস্ট্রিক্টে। ধর্মশালার বিষয়ে একটা ছোট্ট তবে ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করছি আপনাদের সাথে।
আমরা ধর্মশালা বলতে সাধারণত যেটা বুঝে থাকি সেটা হলো ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ এবং নাড্ডি, এই তিনটে জায়গা নিয়ে ধর্মশালা। তবে অরিজিনালি এটা কিন্তু আলাদা, কারণ প্রথমে আসবে ধর্মশালা, যার উচ্চতা 4780 ফুট মতো। ঠিক তার ওপরেই রয়েছে ধর্মশালা শহরের প্রাণকেন্দ্র ম্যাকলয়েডগঞ্জ, যার উচ্চতা 5800 ফুট মতো। এই পপুলার জায়গা ম্যাকলয়েডগঞ্জ থেকেও নাড্ডির অবস্থান আরো উঁচুতে, যার উচ্চতা 1940 মিটার বা বলতে পারেন 6360 ফুট মতো। তবে ঘোরার সুবিধার জন্য আমরা তিনটে জায়গাকেই নিয়ে বলি ধর্মশালা। এই ধর্মশালা জায়গায় আপনারা হোটেল তিনটে জায়গার মধ্যে যে কোনো জায়গাতেই নিতে পারেন। তবে ম্যাকলয়েডগঞ্জ, যেটা ধর্মশালার একটা পপুলার জায়গা, সেখানে হোটেল ভাড়া বেশি হয়। আর নাড্ডিতে থাকলে যেটা সবচেয়ে ভালো হবে সেটা হলো ধৌলাধার রেঞ্জকে একদম সামনে থেকে আপনারা দেখতে পাবেন। এছাড়া নাড্ডিতে কিন্তু স্নোফল হওয়ারও চান্স বেশি থাকে। আমরা নাড্ডিতে ছিলাম ঈশ্বর গেস্ট হাউস নামক একটি হোটেলে, যেটা আমি অনলাইনে বুকিং করেছিলাম। আর আমরা নাড্ডিতে ছিলাম টোটাল 3 রাত। ভাড়া পড়েছিল 1600 টাকা প্রতি রাত। হোটেলের বিষয়ে জানতে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার নাড্ডিতে থাকার প্রথম দিনের ভিডিও, যার লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম। খাজিয়ার থেকে ধর্মশালা পৌঁছাতে যদি দেরি হয় তাহলে আপনারা সেদিন হোটেলে রেস্ট নিতে পারেন, অথবা পায়ে হেঁটে ধৌলাধারের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। পঞ্চম দিনে আপনারা ঘুরে দেখুন ম্যাকলয়েডগঞ্জ। এর আগে আপনাদের বললাম আমরা নাড্ডিতে হোটেল নিয়েছিলাম 3 রাতের জন্য, তাই প্রথম দিন নাড্ডিতে পৌঁছে আমরা কোথাও ঘুরিনি, আর বাকি 2 দিন পুরো রেখেছিলাম ম্যাকলয়েডগঞ্জ এবং ধর্মশালার বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। আসুন এবার বলে দিই ম্যাকলয়েডগঞ্জে আপনারা কি কি দেখবেন। ম্যাকলয়েডগঞ্জ সাইট সিনে আপনারা দেখবেন নাড্ডি ভিউ পয়েন্ট, ডাল লেক, ভাগসুনাক টেম্পল, ভাগসু ওয়াটারফল, দলাই লামা টেম্পল, সেন্ট জন চার্চ, ধর্মশালা রোপওয়ে এবং সবশেষে ম্যাকলয়েডগঞ্জ মল। এইসব সাইট সিনগুলো করার জন্য আপনাদের সকাল 8টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে। এবার আপনারা যেখানে হোটেল নিয়ে থেকেছেন সেই সুবিধা মতো সাইট সিন শুরু করতে পারেন। আমরা যেহেতু নাড্ডিতে ছিলাম তাই শুরু করেছিলাম নাড্ডি ভিউ পয়েন্ট থেকে। এই নাড্ডি ভিউ পয়েন্ট থেকে আপনারা একদম সামনে থেকে ধৌলাধার পর্বতকে দেখতে পাবেন, যেন মনে হবে হাত বাড়ালেই পাহাড়টাকে ছুঁয়ে ফেলতে পারবেন। কিন্তু সেটা তো হবার নয়, কারণ এ তো প্রকৃতিরই তৈরি মরীচিকা। ভিউ পয়েন্টে কিছুক্ষণ কাটিয়ে আপনারা চলে আসুন হিমাচলের ডাল লেক দেখতে। এটাও নাড্ডিতেই রয়েছে। এই ডাল লেকে সবসময় জল থাকে না, বর্ষাকাল ছাড়া। তাই আমরা গাড়ি থেকে না নেমে গাড়ির মধ্যে থেকেই লেকটাকে দেখে নিয়েছিলাম। আপনারা চাইলে নেমে দেখতে পারেন এবং ফটোশুটও করতে পারেন। ডাল লেক দেখে চলে আসুন সেন্ট জন চার্চ দেখতে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এই চার্চ তৈরি হয়েছিল 1852 সালে এবং এটা একটি ক্যাথলিক চার্চ। ধর্মশালার ইতিহাসের একটা প্রকৃত উদাহরণ হলো এই সেন্ট জন চার্চ। এই চার্চের চারপাশে দেবদারু গাছের সমারোহ, যেন মনে হবে এই চার্চকে গার্ড করার জন্যই দায়িত্বে রয়েছে এই দেবদারু গাছগুলো। এই চার্চের পাশেই রয়েছে ইকো পার্ক, চাইলে এটাও দেখে নিতে পারেন। তবে এর জন্য এন্ট্রি ফি দিতে হবে বড়দের 25 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা। এরপর একদম চলে আসুন ভাগসুনাক টেম্পল দেখতে। এটা মহাদেবের মন্দির, তার সাথে নাগ দেবতাও রয়েছেন এইখানে। এই মন্দির পুরো হিমাচল তথা ধর্মশালার একটা প্রসিদ্ধ মন্দির, তাই এই মন্দিরটাকে মিস করবেন না। আর এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে জলের কুণ্ড, তবে এটা গরম জলের নয়, ঠান্ডা জলেরই কুণ্ড। চাইলে এখানে স্নান করতে পারেন। ভাগসুনাক টেম্পলের পাশ দিয়েই একটা রাস্তা গেছে ভাগসু ওয়াটারফলের দিকে। তবে এই ওয়াটারফলের কাছে যাওয়ার জন্য প্রায় 1 কিলোমিটার মতো ট্রেক করতে হবে। হাঁটার রাস্তা ঠিকঠাকই আছে, তাই যেতে আসতে সেরকম কোনো প্রবলেম হবে না। বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও যেতে পারেন এই ট্রেকে। এই পথে হাঁটার সময় প্রকৃতিকে দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য। আর 20 মিটার উচ্চতা থেকে নেমে আসা এই জলপ্রপাতকে ঘিরে রেখেছে ধৌলাধার পর্বত। বর্ষাকালে জলের পরিমাণ এখানে বেশি থাকে, আর তখন
পর্যটকের সংখ্যাও এখানে বেশি থাকে। লোকাল লোকেদের কথায় এখানে নাকি রামধনুও দেখতে পাওয়া যায়। আর একটা কথা আপনাদের জানাই, আপনারা যদি ট্রেক করতে ভালোবাসেন তাহলে এখান থেকে আপনারা চলে যেতে পারেন ত্রিউন ট্রেকে। তবে তার জন্য 2 দিন এক্সট্রা লাগবে। ভাগসুনাগ মন্দির থেকে ত্রিউন ট্রেক করতে হবে প্রায় 8 কিলোমিটার মতো। এছাড়া এর আগে যে আমি নাড্ডি ভিউ পয়েন্ট দেখালাম সেখান থেকেও ত্রিউন ট্রেক করা হয়। ওয়াটারফল দেখা হয়ে গেলে আপনারা ভাগসুনাগ মন্দিরের রাস্তাতেই অনেক ছোটখাটো ধাবা পেয়ে যাবেন। লাঞ্চ করতে চাইলে এখানে করে নিতে পারেন, অথবা ম্যাকলাডগঞ্জের মলেও অনেক রেস্টুরেন্ট আছে, সেখানেও লাঞ্চ করতে পারেন। এই জায়গাটাই হচ্ছে ম্যাকলাডগঞ্জের স্কোয়ার পয়েন্ট বা মল রোড। এই মল রোড দিয়েই আপনাদের হেঁটে যেতে হবে দলাই লামা টেম্পল এবং রোপওয়ের জন্য। দলাই লামা টেম্পল যাওয়ার জন্য প্রায় হাঁটতে হবে 1 কিলোমিটার মতো। দলাই লামা টেম্পল দেখে চড়ে বসুন ধর্মশালার বিখ্যাত অ্যাট্রাকশন রোপওয়েতে। এই হলো টিকিট কাউন্টার। এখানে আপ অ্যান্ড ডাউন টিকিট হচ্ছে 700 টাকা, আর ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 480 টাকা। 4 বছরের উপরে বাচ্চাদের জন্য টিকিটের টাকা দিতে হবে। এই রোপওয়ে কিন্তু অনেকখানি লম্বা, প্রায় 1.8 কিলোমিটার বা বলতে পারেন 1800 মিটার। এই 1800 মিটার পথ অতিক্রম করে ম্যাকলাডগঞ্জ থেকে ধর্মশালা পৌঁছায় এই রোপওয়ে। সময় লাগে ওই 10 থেকে 12 মিনিট মতো। আপনারা চাইলে ওয়ান ওয়ে টিকিট কাটতে পারেন, আবার বোথ ওয়ে টিকিট কেটে ম্যাকলাডগঞ্জও ফিরে আসতে পারেন। ওয়ান ওয়ে টিকিট কাটলে আপনাদের ড্রাইভারকে বলে দেবেন যে এক্সিট পয়েন্টে গাড়ি নিয়ে চলে আসতে। আর যদি মলটা পুরো ঘুরে দেখতে চান তাহলে আপনাদের ফিরে আসতেই হবে ম্যাকলাডগঞ্জ। আজকের দিনে এতগুলো সাইট সিন দেখার পর আপনারা মল থেকে মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করে হোটেলে ফিরে আসুন এবং রেস্ট নিন। ষষ্ঠ দিনে আপনারা ঘুরে দেখবেন ধর্মশালার বাকি জায়গাগুলো, যার মধ্যে থাকছে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম, ওয়ার মেমোরিয়াল, ওয়ার মিউজিয়াম, বৈজনাথ টেম্পল, হিমালয়ান ভিউ টি গার্ডেন। সবার প্রথমে আপনারা চলে যান ক্রিকেট স্টেডিয়াম দেখতে। এখানে এন্ট্রি ফি 30 টাকা প্রতিজন, তবে অনলাইন পেমেন্ট করতে হয়, ক্যাশ চলবে না। এই প্রথম আমি কোথাও দেখলাম যে ক্যাশ ছাড়া অনলাইন ট্রানজাকশনই হয়ে থাকে। স্টেডিয়ামে আপনারা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন ওয়ার মেমোরিয়াল এবং ওয়ার মিউজিয়াম দেখতে। এই দুটোই পাশাপাশি। আচ্ছা, এখানে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি, ঠিক আছে, আর বাচ্চাদের 5 বছর অবধি ফ্রি। এখানে প্রবেশ করে দেখতে পাবেন এয়ারফোর্সের একটি যুদ্ধ বিমান। এছাড়া 1947 সাল থেকে যত আমাদের ভারতীয় সৈন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন তাদের নামের ফলক। আর একটা ছোট্ট চিলড্রেন পার্কও আছে এই মেমোরিয়ালের ভেতরে। মেমোরিয়াল দেখে বেরিয়ে এসে দেখে নিতে পারেন ওয়ার মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি 20 টাকা প্রতিজন। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে যা যা আছে সেগুলো আপনাদের এখানে এসেই দেখতে হবে। ভেতরে না জানার জন্য আর দেখার জন্য অনেক কিছু আছে এই আর্মিদের বিষয়। সেই 1947, তার আগে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব কিছুর বিষয় ওখানে লেখা আছে, দেখানো আছে। ওখানে ট্যাব আছে, ট্যাব দিয়ে মানে ক্লিক করে করে আপনি দেখতে পারবেন। প্লাস মেইন জিনিস আমার দেখে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ওই যে পরমবীর চক্র, মহাবীর চক্র যে প্রাইজগুলো দেয় সেগুলো এখানে রাখা আছে। এবার আপনাদের ধর্মশালা সাইট সিনের বিষয়ে একটা কথা বলছি। ধর্মশালা লোকাল সাইট সিনে আপনারা দেখে নেবেন প্রধানত 4টে মতো স্পট। এই স্পটগুলো আপনারা এক বেলার মধ্যেই দেখে নিতে পারবেন। তবে বাকি সময় কি করবেন, তার জন্য আপনারা ঘুরে নিতে পারেন জোয়ালামুখী টেম্পল, যার দূরত্ব ধর্মশালা থেকে প্রায় 50 কিলোমিটার মতো। তাই এর জন্য আপনাদের সকাল সকালই হোটেল থেকে বেরোতে হবে। আমি বলবো আগে আপনারা চলে যাবেন জোয়ালামুখী টেম্পল, তারপরে এই কটা বাকি সাইট সিনগুলো করবেন। কারণ ওই 4টে স্পট আর তার সাথে জোয়ালামুখী মন্দির দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে। তবে আমরা জোয়ালামুখী টেম্পল যাইনি, তার বদলে আমরা গেছিলাম বৈজনাথ টেম্পল। এই বৈজনাথ টেম্পল যেতে হবে পালামপুর পার করে। বৈজনাথ টেম্পল ধর্মশালা ট্যুর করার সময় বিশেষ কেউ যায় না, তাই এই মন্দির যেতে চাইলে আপনারা ড্রাইভারের সাথে কথা বলে কনফার্ম করে নেবেন। ধর্মশালা থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতো।
এই বৈজনাথ মন্দির শিবের মন্দির এবং একে বৈদ্যনাথ ধামও বলা হয়, কারণ মহাদেবের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে দেওঘরে যে বৈদ্যনাথ মন্দির রয়েছে সেখানে মহাদেবকে যেভাবে পুজো করা হয় এবং মহাদেব যেভাবে ওখানে লিঙ্গরূপে বাসস্থান করছেন সেই রকম ভাবেই এই বৈজনাথ টেম্পলে মহাদেব বাসস্থান করেন, মানে একদম বলতে পারেন মাটির লেভেলে, তাই একে বৈদ্যনাথ ধামও বলা হয়। এই বৈজনাথ মন্দির যাওয়ার জন্য সেদিন আর সময়ের অভাবে হিমালয়ান ব্লু টি গার্ডেন দেখা হয়নি, তবে পালামপুরের আগে গোপালপুর নামক জায়গায় একটা টি গার্ডেন দেখে নিয়েছিলাম, আর এই ছিল 6ষ্ঠ দিনের পরিকল্পনা। আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল কালকা থেকে, কারণ আমাদের অমৃতসর যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, তাই আমরা ঠিক করেছিলাম আমরা 7ম দিন থাকব চিন্তপুর্ণিতে। এখান থেকে কালকা স্টেশনটা কম দূরত্বে, তাই 7ম দিনে আমরা নাড্ডি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকের দিনে আমরা দেখে নেব কাংড়া ফোর্ট, বজ্রেশ্বরী দেবী টেম্পল, বলগামুখী টেম্পল এবং চিন্তপুর্ণি টেম্পল, আর আজকের এই পথেই পড়বে জ্বালামুখী টেম্পল। আজকের দিনে প্রথমে আপনারা দেখে নেবেন বজ্রেশ্বরী দেবী টেম্পল। এটি একটি সতীপীঠ, তাই এই রাস্তায় এলে অবশ্যই এই মন্দিরটা আপনার আইটিনারির মধ্যে অ্যাড করতে ভুলবেন না যেন। এই মন্দিরে যাওয়ার জন্য 2টো রাস্তা আছে, মেন রাস্তা দিয়েও আপনারা যেতে পারেন অথবা ঘুরে ব্যাক সাইড দিয়েও আপনারা যেতে পারেন। তবে ব্যাক সাইড দিয়ে আসলে রাস্তা ফাঁকা পাবেন ঠিকই, কিন্তু অনেকখানি হেঁটে, প্রায় বলতে পারেন 100 থেকে 150 মিটার মতন হেঁটে আপনাদের মন্দিরের কাছে যেতে হবে, যেটা নামার সময় হয়তো কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হতে পারে। এই বিষয়ে আপনাদের চিন্তপুর্ণির ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। আর এই মন্দিরকে কাংড়া দেবী টেম্পলও বলা হয়। বজ্রেশ্বরী মন্দির দেখে আপনারা দেখে নিন কাংড়া ফোর্ট। ধৌলাধার পর্বতের পাদদেশে বিরাজমান এই দুর্গ নগরকোট বা কোটকাংড়া নামেও পরিচিত, এবং এই দুর্গটি ভারতের হিমালয়ের বৃহত্তম দুর্গ। বর্তমানে এই দুর্গের দেখাশোনার দায়িত্বে রয়েছেন এএসআই, এবং এর প্রবেশ মূল্য 25 টাকা প্রতিজন, আর যদি ক্যামেরা থাকে তার জন্য এক্সট্রা 25 টাকা দিতে হবে। আপনারা এখানে আসলে অবশ্যই হাতে টাইম নিয়ে ফোর্টের ভেতরটা ঘুরে দেখবেন, প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ঘুরে দেখতে টাইম লেগে যেতে পারে। ফোর্ট দেখা হয়ে গেলে আপনারা দেখে নেবেন বগলামুখী টেম্পল। এই মন্দিরও কিন্তু এই ধর্মশালা সার্কিটের মধ্যে খুবই একটি জাগ্রত মন্দির। দিনটা 1 জানুয়ারি হওয়ার জন্য মন্দিরের দর্শনার্থীর ভিড় অনেক ছিল, তাই মন্দিরের ভেতরে আমরা যাইনি, গাড়ির মধ্যে থেকেই মন্দিরটা দূর থেকে দেখে নিয়েছিলাম। আর আপনারা যদি জ্বালামুখী টেম্পল দেখতে চান তাহলে আজকের দিনে দেখে নিতে পারেন, কারণ এই রাস্তাটি পড়বে জ্বালামুখী টেম্পল। আমরা জ্বালামুখী টেম্পলের বদলে গেছিলাম বৈজনাথ টেম্পল, যেটা আমরা এই ট্যুরেরই 6 নম্বর দিনে গেছিলাম। তবে এই ট্যুর করলে জ্বালামুখী টেম্পলটা মিস করবেন না। এরপরে আমরা সোজা পৌঁছে গেছিলাম চিন্তপুর্ণি। চিন্তপুর্ণিতে হোটেল অনেক পাবেন চিন্তপুর্ণি বাস স্ট্যান্ডের কাছে অথবা মন্দিরের মেন রাস্তায়, তবে আমরা এখানে ছিলাম হিমাচল ট্যুরিজমের হোটেল চিন্তপুর্ণি হাইটে। এটাও আপনাদের হিমাচল ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বুকিং করতে হবে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেলটা আমার খুব ভালো লেগেছিল, হোটেলে পার্কিং এর ব্যবস্থাও পেয়ে যাবেন ভালোভাবে। আর লোকেশন বলতে চিন্তপুর্ণি মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার আগে পড়বে এই হোটেলটা। এখান থেকেও আপনারা ধৌলাধার রেঞ্জকে পুরো ভালোভাবে দেখতে পাবেন। হোটেলে সব লাগেজ রেখে আমরা বিকেলের মধ্যেই মন্দিরের দিকে এগিয়েছিলাম। এটা হচ্ছে চিন্তপুর্ণি বাস স্ট্যান্ড, ঠিক আছে। এই বাস স্ট্যান্ড অবধি আমাদের গাড়ি নিয়ে এলো, যেহেতু আমাদের গাড়ি বড় গাড়ি ট্রাভেলার, তাই ভেতরে যাবে না। মন্দিরের রাস্তা হচ্ছে এইদিকে, বাস স্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, 950 মিটার মতো দেখাচ্ছে। তবে বাস স্ট্যান্ড থেকে আপনারা ছোট গাড়ি ভাড়া করে নিতে পারেন মন্দির পর্যন্ত, যার জন্য আপনাদের 4 জনের জন্য দিতে হতে পারে 250 থেকে 300 টাকা মতো। তবে দাম দর কিন্তু অবশ্যই করবেন। আমরা হেঁটেই গেছিলাম মন্দির অবধি। আর এই মন্দিরের রাস্তায় অনেক হোটেল এবং মার্কেটও পেয়ে যাবেন, তবে শীতের জিনিসের দোকান এখানে সেরকম নেই। রয়েছে পুজোর সামগ্রী, বাচ্চাদের খেলনার জিনিস, এইসব।
এইখান থেকেই আপনারা মন্দিরের দিকে উঠে যাবেন পায়ে হেঁটে। মন্দিরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। আর প্রধান কথা, এই মন্দিরে মা কালীর ছিন্ন মস্তিকা রূপে পুজো করা হয়। ভোর 5:30 থেকে রাত্রি 9:30 অবধি আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন। তাই আপনারা চাইলে পরের দিন সকাল সকাল এসেও এই মন্দিরকে দর্শন করতে পারেন। চিন্তপুর্ণি মন্দিরের এই রাস্তাতেই অনেক খাবারের অপশন পেয়ে যাবেন, তবে ভেজ পাবেন, কোনো রকম নন ভেজ পাবেন না। এখানেই আপনারা ডিনার করে নিতে পারেন অথবা হোটেলে ফিরেও করতে পারেন। এইভাবেই ঘুরে দেখুন সপ্তম দিনে হিমাচলের কিছু অফবিট জায়গা। শেষ দিন মানে অষ্টম দিন, বাড়ি ফেরার দিন। এই দিন আপনারা কালকা বা চণ্ডীগড় থেকে ট্রেন ধরে বাড়ি ফিরুন। এই দিন সেরকম কোনো সাইট সিন নেই, তাই সকাল সকাল না বেরোলেও হবে। চিন্তপুর্ণি থেকে কালকার দূরত্ব প্রায় 140 কিলোমিটার মতো। সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা মতো। তাই আপনারা খুবই আরাম করে এবং কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই হোটেল থেকে সেদিন বেরোন এবং ঠিক টাইমে আপনারা পৌঁছে যাবেন কালকা বা চণ্ডীগড় স্টেশনে। এইভাবেই 7 রাত্রি 8 দিন ঘুরে দেখতে পারেন ডালহাউসি এবং ধর্মশালা সার্কিট। এবার ভিডিওর শেষে আপনাদের কনক্লুশনটা বলে দিই। এই ট্যুরটা আপনারা 6 রাত্রি 7 দিনেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ধর্মশালাতে একদিন কম রাখতে পারেন, অথবা এই চিন্তপুর্ণি সাইডটাও অফ রাখতে পারেন। চিন্তপুর্ণি না গেলে আপনারা ধর্মশালা থেকে ডাইরেক্ট পাঠানকোট থেকে রিটার্ন করতে পারেন কলকাতা। কিন্তু চিন্তপুর্ণি গেলে আপনাদের কালকা বা চণ্ডীগড় থেকেই ব্যাক করতে হবে, কারণ পাঠানকোট চিন্তপুর্ণি থেকে অনেকটা দূর হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, এই ট্যুরটা আমরা শুরু করেছিলাম পাঠানকোট থেকে আর শেষ করেছিলাম কালকা থেকে। আপনারা চাইলে উল্টোভাবেও করতে পারেন, মানে কালকা থেকে শুরু করতে পারেন আবার পাঠানকোট থেকেও শেষ করতে পারেন। এই ট্যুর প্ল্যানের মাধ্যমে আমার এক্সপিরিয়েন্সই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরের ভ্রমণ সিরিজ আসবে খুব তাড়াতাড়ি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি।